ভালো রেকর্ড হচ্ছে আর কি। আমাদের বুটস্ট্র্যাপের যে ফাইলটা আছে আবার নতুন করে ফেলি। সেটা হচ্ছে আমরা একটা ফাইল আবার নিয়ে নিলাম। তো এখানে এখানে একটা ফাইল ছিল, প্রজেক্টের নাম ছিল। আমরা প্রজেক্টের নামটা লেখার পরে হচ্ছে ওইখানে একটা ইন্ডেক্স ফাইল, একটা অ্যাসেট ফাইল নিলাম। এখানে যদি অফলাইনে এটা রাখার কথা ছিল, আমরা এগুলো কেটে ফেললাম। দেন হচ্ছে আমি যদি প্রজেক্ট ফাইলে যাই, আবার এটা দেখি প্রজেক্ট ফাইলের বিষয়ে দেখি, এখানে শুধু একটা ইন্ডেক্স ফাইল আছে, ওইটাও কেটে ফেললাম। আর ইমেজ যেগুলো আছে তো আছে, এগুলো আসলে আমার এই মুহূর্তে লাগতেছে না। থাক এখানে। আমি ক্লিয়ার করে ফেললাম আমার টার্মিনাল। তো বুস্ট্র্যাপ শেখার জন্য হচ্ছে প্রথমে আমরা গেলাম এখানে বুস্ট্র্যাপের ডক ফাইল যে জায়গাটা আছে, বুস্ট্র্যাপের অনেকগুলো ভার্সন আছে। তো খেয়াল করলে দেখা যাবে যে এই কর্নারের মধ্যে লেখা আছে বিভিন্ন ভার্সন গুলো আর কি। তো লেটেস্ট যে ভার্সন হচ্ছে 5.3.3। তো এটা হচ্ছে নেক্সটে আরো বাড়তে থাকবে, যেমন 5.3, 5.4, 5. এভাবে বাড়তে থাকবে আর কি। তো লেটেস্ট যেটা আছে ওইটা শিখে বলো। যার জন্য হচ্ছে এখানে দেয়া আছে বুস্ট্র্যাপ। এই যে এখানে 5.3.3। এটা হচ্ছে ডাউনলোড করে আমরা নিতে পারি। ওই যে বলছিলাম যে আমরা সিডিএন ফাইলের যে কপি করে নিতে পারি, আবার এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো প্রথমে হচ্ছে আমরা দেখে নিই কিভাবে ওই সিডিএন লিংক ব্যবহার করে কাজ করা যায়। তো রিড দ্য ডকে গেলাম। তারপরে হচ্ছে হাতের ঠিক বাম পাশে আছে কুইক স্টার্ট। তো আসলে এখানে নিচ থেকে অনেক কিছু বুঝতে হবে, পড়ে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা দ্রুত শুরু করার জন্য কুইক স্টার্টে চলে গেলাম। এখানে হচ্ছে তারা এই সিরিয়াল লিংক ইনক্লুড করায় একটা এইচটিএমএল এর বয়লার প্লেট বলে এগুলো, বয়লার প্লেট দিয়ে রাখছে, যেখানে হচ্ছে তাদের যে পূর্ব শর্তটা ছিল মেটা নেম বিপুট লেখা থাকবে, যেটা এখানে অলরেডি আছে, এই যে মেটা নেম বিপুট এবং কন্টেন্ট উইথ, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল। বুটস্ট্র্যাপ ইউজ করতে গেলে এই কোডটা থাকাই লাগবে। তো এখান থেকে সিএসএস এর লিংক করার জন্য সিডিএন এর যে লিংকটা দেওয়া আছে ইনক্লুডেড, আমরা এই বয়লার প্লেটটাও কপি করে নিতে পারি। তো যেহেতু আমরা কুইক স্টার্ট করতেছি, তার মানে কি আমরা দ্রুত যেন শুরু করতে পারি, তার জন্য আমরা এটাই কপি করে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমরা যদি আমার বিএস কোডটা প্রজেক্টটা ওপেন করি, এই হচ্ছে আমার প্রজেক্ট ফাইল index.html। আমি যেটা কপি করছিলাম এটা এখানে পেস্ট করে দিলাম। তাহলে এখানে হচ্ছে কি, যে ওদের রেডিমেড করা হচ্ছে সিডিএন লিংক আছে যেটা, ওইটা দিয়ে বুটস্ট্র্যাপটা আমার প্রজেক্টের মধ্যে ইনক্লুড হয়ে গেল। তো আমি এটা টেস্ট করবো কিভাবে, আমি যেহেতু একটা ইন্ডেক্স এইচটিএমএল এর ফাইল নিয়ে আসছি, ওইটা যদি আমি হচ্ছে সার্ভারে নিয়ে যাই, লাইভ সার্ভার অর্থাৎ ব্রাউজ করি, তাহলে হচ্ছে আসছে কিনা আমরা আসলে একটা বুটস্ট্র্যাপের প্রথম কন্টেন্টটা দেখলেই বুঝতে পারি। নর্মালি যদি কোনো এইচ ওয়ার্ল্ড লেখা হয়, তাহলে এটার ফন্টের স্টাইল, তারপরে হচ্ছে বিভিন্ন বিষয়গুলোতে আমরা এরকম পাবো না। তারপরে একটু টেস্ট করার জন্য কন্ট্রোল ইউ মাইরা আমি চলে গেলাম হচ্ছে এই কোড গুলাতে আর কি, এইচটিএমএল এর কোডটাতে। তাহলে এখানে দেখতে পারবো যে এক্সট্রা ভাবে যে স্টাইল লিংকের যে ইয়েটা আছে, এটা নীল হয়ে আছে এবং এখানে ক্লিকেবল। যখন আমি ক্লিক করলে যাইতে পারছি, তার মানে আমি শিওর যে আমার এটা হচ্ছে লিঙ্ক আপ হয়েছে আমার এইচটিএমএল ফাইলের সাথে। তারপর আমরা টেস্ট করব কি, বুটস্ট্র্যাপে একটা ইউটিলিটি ক্লাস আছে যেটাকে বলা হচ্ছে টেক্সট, টেক্সট টেক্সট সেন্টার। তো এটা হচ্ছে একটা ক্লাস, আমি এক্সট্রা কোনো সিএসএস লিখলাম না, কিন্তু বুটস্ট্র্যাপে এটা একটা সিএসএস ক্লাস। আমি যখন এটা দিলাম এবং ব্রাউজারটা রিলোড করলাম, তখন যদি এটা মধ্যে চলে আসে, তার মানে কি আমি সিএসএস না লিখে টেক্সটটা অ্যালাইনমেন্ট করতে পারছি। তার মানে আমার বুটস্ট্র্যাপ এটা কাজ করতেছে, আমি শিওর। এটা হচ্ছে একটা ওয়ে আমি কিভাবে ওদের সিডির লিংক ইউজ করে করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে, ওই যে শুরুতে বলছিলাম ওরা ডাউনলোডে একটা অপশন দিয়ে দিয়ে দিছে। তো আমরা দুই ভাবে করে থাকি সাধারণত, হচ্ছে এখানে যাই, এখানে ডিরেক্ট কপি করে নিয়ে আসি, অথবা অথবা হচ্ছে বুটস্ট্র্যাপের ডাউনলোড যদি আমি এখানে করি, তাহলে আমার সে অনেকগুলা ফাইল দিয়ে দিবে। তো ওকে, আমরা তাহলে আরেকটা ওয়ে দেখি কিভাবে ডাউনলোড করে ইউজ করা যায়। এখন ডাউনলোড করা আর অনলাইনে ফাইল রাখার মধ্যে একটাই পার্থক্য হচ্ছে, যখন আমরা কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব, তো ওইটা যদি সিডিএন লিংক ইউজ করে করি, দ্যাট মিনস আমার কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। এটা হচ্ছে বিষয়। আর যদি আমি ডাউনলোড করে নেই, তাহলে হচ্ছে আমার তার যাবতীয় ফাইলগুলো আমি অফলাইনে নিয়ে আসলাম এবং ওইটা আমি ব্যবহার করে
ইন্টারনেট ছাড়াও আমি বিল্ড আপ করে ফেলতে পারবো। তো ওকে, দেখি তাহলে আমরা এটা ডাউনলোড করে ফেলি। তো এখানে হচ্ছে কি, কম্পাইল সিএস নামে জেএস নামে, জেএস এ বলছি ডাউনলোড রেডি ইউজ টু কম্পাইল ফর বুটস্ট্র্যাপ 5.3.3। ওকে ফাইন, আমরা বুঝলাম যে এখান থেকে ডাউনলোড করা যায়। সাস আছে, সাস কম্পাইলার আছে, অটো প্রিফিক্সার আছে। তো এই বিষয়গুলো হচ্ছে এখন না জানলেও চলে। সহজভাবে যদি আমরা দ্রুত শুরু করে দিতে চাই, তাহলে আমরা এখান থেকে ডাউনলোড সিএস এবং জেএস ফাইলটি আমরা ডাউনলোড করে নিলাম। কেননা আমরা যদি এই যে ইন্ট্রোডাকশনের কুইক স্টার্টটা দেখি, ওরা এখানে নিচে লেখা দিচ্ছে এই যে ইউ ক্যান অলসো ইনক্লুড প্রপার অ্যান্ড আওয়ার জেএস সেপারেটলি। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা দুইটা জেএস ফাইল ইউজ করে করতে পারি। আবার হচ্ছে এখানে সিডিএল লিঙ্ক যেটা আছে এখান থেকে এই জিনিসটা ইনক্লুড করে করতে পারি। আমরা যেহেতু ডাউনলোডে যাইতেছি, ডাউনলোড করার পরে ফাইলটা আমার এখানে চলে আসলো, এই যে বুটস্ট্র্যাপ 5.3.3। আমি এটা হচ্ছে ওপেন করে নিলাম আমার কম্পিউটারে। যেহেতু এটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে, এটা আমি আনজিপ করে ফেললাম, এক্সট্রাক্ট করে ফেললাম আর কি। আমরা এখন বুটস্ট্র্যাপ প্রথমবার যেটা ইউজ করছি কুইক স্টার্ট থেকে সিডিএন লিংক, এটা হচ্ছে অনলাইনের ভার্সন। আর এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অফলাইনের ভার্সনটা। আমরা কিভাবে অফলাইনে ইউজ করতে পারি। তো অফলাইনে আমি আরেকটা ফাইল রেডি করে ফেলি। এখানে ইন্ডেক্স ছিল, আমি ফাইলটা একটা ইন্ডেক্স ফাইলে নিয়ে এইচটিএমএল ফাইল নিয়ে নিই, দিলাম হচ্ছে ডেমো ডট এইচটিএমএল। এটা আমার আরেকটা ফাইল। বিএস কোডের যেটা হচ্ছে বয়লার পেজ এইচটিএমএল ফাইল, ফাইল যেটা আছে আমি ওইটা নিলাম। এখন কিন্তু এটা বোঝাই যাচ্ছে আমার এখানে কোনো কিন্তু স্টাইলিং করা নাই। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, এখানে দেখেন কি কি ফাইল আছে। এখানে দেখেন সিএসএস এবং জেএসএস ফাইল আছে। এটা কিন্তু ওই যে ডাউনলোড করছি এটার মধ্যে দিয়েছে। আমি ডিরেক্ট এই দুটো ফাইলেই কপি করে নিলাম, নিয়ে হচ্ছে আমার যে প্রজেক্ট ফোল্ডার আছে এখানে আমি এই যে রিভিউ ইন ফাইল এক্সপ্লোর, দ্যাট মিনস হচ্ছে এই মুহূর্তে আমি যে ফাইলের মধ্যে আছি ওইটা আমি উইন্ডোতে ওপেন করতে চাই। আমি এখানে দিলাম, দেওয়ার সাথে সাথে উইন্ডোতে ওই ফাইলটা হয়ে গেল। আমি যেটা কপি করে নিয়ে আসছে, আমি কি করলাম ওই যে অ্যাসেটের মধ্যে আমি ওই দুটো ফোল্ডার আমি রেখে দিলাম। তো এখন হচ্ছে এইগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের জেএস এবং সিএসএস, এটা আমরা ইউজ করতে পারবো। এখন যখন জেএস এর ভিতরে ঢুকলাম, এখানে অনেকগুলা ফাইল আছে। এখন হচ্ছে এত ফাইল তো আমার দরকার নাই, আমি তাহলে রাখবো কি? এখানে হচ্ছে এই যেহেতু জেএস এর মধ্যে আছি, প্রথমে আমরা দেখি সিএসএস ফাইলের মধ্যে কি কি আছে। এই সিএসএস এর মধ্যে ফাইলের মধ্যে যাওয়ার পরে এখানে অনেক 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 ফাইল আছে। তো এটা হচ্ছে আমরা যদি কোনো দেখছি যে একটা বুটস্ট্র্যাপে অনেক ধরনের ইউটিলিটি ফাংশন অলরেডি লেখা আছে, যেটা আমরা এখান থেকে যদি যাই, এই যে সিডিএন লিংক ওপেন করার মাধ্যমে আমরা বুঝতে পারছি যেখানে অনেক 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 কোড লেখা আছে। এখন আমার প্রজেক্টে তো হচ্ছে সবকিছু দরকার নাও পড়তে পারে। এখান থেকে হচ্ছে ক্লাসিফাইড করে কিছু জিনিস দরকার, কিছু জিনিস আমি ব্যবহার করলাম, কিছু জিনিস দরকার নাই ব্যবহার করলাম না। এটা এতে করে হচ্ছে অ্যাপ্লিকেশন ফাস্ট হয়। হতে পারে যদি কোনো প্রজেক্টে আমার স্পেসিফিক বুটস্ট্র্যাপের একটা জিনিস ইউজ করার ইচ্ছা, তাহলে আমি ওইটাকে আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারি। আমরা যেহেতু নতুন, আমরা কি করে বুটস্ট্র্যাপের সবগুলা জিনিসই ব্যবহার করবো, এখানে ইনক্লুড করে নিবো আর কি ফাইলের মধ্যে। তো এখানে আছে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস ফাইল আছে, আমি শুধু এই ফাইলটা রাখবো, আমার কোনো অন্য কোনো ফাইল রাখার দরকার নেই। আমি কন্ট্রাক্ট ডিলিট দিলাম, কন্ট্রাক্ট এই কন্ট্রোল অল দিয়ে ডিলিট অল সিলেক্ট করলাম, এবং হচ্ছে মেইন ডট সিএসএস শুধু এই ফাইলটা রাখা, আমি বাকি কি করবো সবগুলো ফাইল কেটে ফেলবো। এখন আছে কি কি এখানে বুটস্ট্র্যাপ সিএসএস আছে, বুটস্ট্র্যাপ ম্যাপিং আছে। তো এগুলো আসলে এখন না, পরবর্তীতে আরো যখন হচ্ছে এই প্রোগ্রামিং গুলো বুঝবেন, তখন হচ্ছে এটা আদার্স যে ফাইল গুলো আছে এটা আসলে অটোমেটিক্যালি তখন চলে আসবে যে এগুলো আসলে কি কাজ করে। তো যেহেতু আমরা নতুন, এত কিছু বোঝার দরকার নেই, আমার এত ফাইল রাখারও দরকার নেই। আমি হচ্ছে শুধু এই ফাইলটা রেখে দিলাম, অথবা ফাইলের মধ্যে আমার সবগুলো জিনিসই থাকলো, আমি শুধু বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস এটা হচ্ছে আমি কানেক্ট করে দিলাম। কিভাবে কানেক্ট করবো, তাহলে ডেমো ফাইলটা ছিল আমাদের, যেখানে হচ্ছে কোনো ধরনের ক্লাস ছিল না। আমি কি করবো, এখানে এই যে লিঙ্ক করে দিলাম, লিঙ্ক করে দিয়ে একটা লিঙ্ক কি করবো, সিএসএস করবো, এবং রেফারের মধ্যে স্টাইল ডট সিএসএস এর জায়গায় আমি চলে যাবো হচ্ছে এসএস এর মধ্যে।
এসেট এসেট থেকে যাব হচ্ছে আমার কি আছে এখানে সিএসএস কানেক্ট করতে হচ্ছে এবং এখানে অনেক ফাইল আছে, তো আমার সব তো দরকার নাই, আমি ছাড়বো না কোনো ফাইল, শুধু কানেক্ট করে দিলাম বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস main.css. একটা ফাইল আছে, এই যে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, মিন ডট সিএসএস নিচে 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 দেখছি। আর এই যে bootstrap.css। এই জন্য হচ্ছে কেটে ফেলাটাই ভালো, তাহলে আমরা কেটে ফেলতে পারি এখানে দেখে সব, অথবা এখান থেকে ফাইলের নামটাই কপি করে নিয়ে আসবো, তো খোঁজাখুঁজি দরকার বসা যাবে মেন ডট সিএসএস। এখন যদি আমি আবার সেম একটা H1 লিখি এবং আমি চেষ্টা করি ওইটার সেন্টারে নিয়ে আসতে, তাহলে হচ্ছে ক্লাস হবে ক্লাস এবং ইউটিলিটি ক্লাসটা হচ্ছে টেক্সট লাইন, আমরা নরমালি এখানে যদি বলে দিই সেন্টার, এমনিতে আমরা এটা লিখলে স্টাইল কোডের মধ্যে লিখতাম কি টেক্সট লাইন সেন্টার লিখতাম, তাহলে আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড, আচ্ছা ভুল হইলে হয়েছে। এখন আমি যদি হচ্ছে আমার ফাইল কি ডেমো ডট এইচটিএমএল, তো আমার লাইভ সাইটে যে ফাইলটা আছে এই যে বুটস্ট্র্যাপ ইনডেক্স ডট এইচটিএমএল, আমি এখানে লিখলাম ডেমো ডট এইচটিএমএল, তাইলে এই যে চলে আসছে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, এবং এটা কি আসছে একদম মধ্যে আসছে, দ্যাট মিন্স হচ্ছে আমি যে অফলাইনে ডাউনলোড করে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস টা কানেক্ট করছি, এটা আমার কাজ করতেছে, তাই তো? তাহলে এখন আমি হচ্ছে আমার যদি ফাইল, যেহেতু আমি হচ্ছে সিম্পল রাখতে যাচ্ছি, তাহলে আমি এখানে সব ডিলিট করে ফেলবো, শুধু বুটস্ট্র্যাপ ডট মেইন ফাইলটা আমার কাজে লাগবে এই মুহূর্তে, সব কেটে ফেললাম। তাহলে আমি কি করছি, প্রথমে বুটস্ট্র্যাপ থেকে ওইখানে ডাউনলোড করছি, ডাউনলোড করে যখন আমি ওটা এক্সট্রাক্ট করছি, আমার সে দুইটা ফাইল দিছে, এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড করার পরে দুইটা ফাইল দিছে, একটা হচ্ছে জেএস, একটা হলো সিএসএস। সিএসএস এর মধ্যে সে অনেকগুলো ফাইল দিয়ে দিছে, কিন্তু এই মুহূর্তে আমরা ব্যবহার করছি শুধু বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস এই ফাইলটা, আর বাকি সবগুলো ফাইল আমি কেটে দিছি। দেখা যাচ্ছে যে তাইলে আমি এটা অফলাইনেও কানেক্ট করতে পারি বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস ফাইলটা এটুকু লিখলাম। এখন আমি সিডিএন এর মধ্যে যেভাবে দেখাইছিলাম যে এই যে হাজারে হাজারে কোড, এই কোড গুলোই হচ্ছে আমার এই বুটস্ট্র্যাপের যে আমি রাখছি মেইন ডট সিএসএস, এটার মধ্যে এই কোড গুলো আছে, এই যে হাজার হাজার কোড গুলো আছে, তাইলে হচ্ছে মানে ঘুরে ফিরে একই বিষয়, যেটা হচ্ছে আমি অনলাইনে লাইফে কাজ করতাম, এটা হচ্ছে আমি আমার পিসিতে ইনস্টল করে নিলাম। তো এখন যদি আমার কম্পিউটার ইন্টারনেট নাও থাকে, তাহলে আমি এই ফাইলগুলো ব্যবহার করতে পারবো। তো বুস্টার ইউজ করার হচ্ছে আমরা জেনে গেলাম দুইটা ওয়ে, একটা হচ্ছে সিডিএন লিংক ইউজ করে করা যায়, আর একটা হচ্ছে ওরা যে বয়লার প্লেট দিছে ওইটা ব্যবহার করে করা যায়। তো সিডিএন লিংকটা আসলে আমি এখানে ওদের দেওয়া লিংক দেখছি, আমরা কাস্টমাইজলি অন্য জায়গায় থেকে সিডিএন লিংকটা নিতে পারি, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ সিডিএন লিংক লিখলে হচ্ছে একটা ওয়েবসাইট আছে, যেটার মধ্যে ম্যাক্সিমাম থার্ড পার্টির যেসব বিষয়গুলো আছে এগুলো আমরা লিংক গুলো নিতে পারি। সিডিএন লিংক, আচ্ছা সিডিএন লিংক বুটস্ট্র্যাপ, এটা হচ্ছে সিডিএন ওয়েবসাইটের নাম বলে গেছি, আমি সার্চ করে দেখছি বুটস্ট্র্যাপ 5 সিডিএন, এই যে সিডিএন জেএস, এখানে হচ্ছে থার্ড পার্টির যত লাইব্রেরি আছে, ম্যাক্সিমাম ফ্রেমওয়ার্ক আছে, এগুলো হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্ট কপি করে নিয়ে যেতে পারি। তাহলে এই যে বুটস্ট্র্যাপের যে বিষয়গুলো আছে, তাহলে এখানে লেখা আছে এই যে বিভিন্ন ধরনের এই অফলাইনের যে ফাইলগুলো আমি একটু আগে ডিলিট করছি না, এখানে সবই আছে। তো যে সময় যেটা দরকার, যদি আমার গ্রিড লাইনটাই শুধু আমি ইউজ করবো বুটস্ট্র্যাপের, বাকিটা অন্য স্টাইল ইউজ করবো, তাহলে আমি শুধু এই যে বুটস্ট্র্যাপ গ্রিড মিন ডট মিন ডট সিএসএস টা কপি করে নিয়ে গেলে হচ্ছে। ঠিক সেইভাবে আমরা করছি কি, এই যে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস একটা ফাইল আছে, এই যে ফাইলটা, এই ফাইলটারে আমরা হচ্ছে যদি কপি করে নিয়ে আমাদের ওই স্টাইল ফাইলের সাথে কানেক্ট করে দেই, তাহলে ওইটা কাজ করবে। সিম্পলি এখান থেকে আপনি এই যে কপি ইউআরএল বা ট্যাগ হিসেবে কপি করে নিতে পারেন। তাইলেও এখান থেকে যদি এটা কপি করে না নিয়ে যায় এবং ব্রাউজ করি, এখানে যেরকম ইজি ইজি কোড দেখতে পাচ্ছি, আমি সেম লিঙ্কটা
যেটা cdn.js থেকে নিছি, ওইটা ব্রাউজ করলেও সেম করে দেখতে পারো। তাহলে হচ্ছে এখানে পয়েন্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে ওদের বুটস্ট্র্যাপের যে বয়লার প্লেট আছে, কুইক স্টার্ট, ইন্ট্রোডাকশন থেকে এই যে এখান থেকে আমি ডিরেক্ট এই কোডটুকু কপি করে নিয়ে স্টার্ট করে দিতে পারি, অথবা আমার কাস্টম যে ইয়েটা আছে, এই আমার যে এইচটিএমএল ফাইলটা আছে ওটার মধ্যে হচ্ছে স্টাইলে আমি এই দুইটা স্ক্রিপ্ট ইউজ করেও ব্যবহার করতে পারি। এটা হচ্ছে প্রপার জেএস যদি ইউজ করতে হয়। প্রপার জেএসটা হচ্ছে আমরা নেক্সট যখন বিভিন্ন ইভেন্ট কাজ করব তখন দেখবো প্রপার জেএস কিভাবে কাজ করে। আর নরমালি সিডিএন লিংক হচ্ছে এইগুলো, এই দুইটা জিনিসটা ইউজ করেও করা যায়। এইগুলো একটা। আরেকটা হচ্ছে অফলাইনে যেভাবে বুস্টারটা ডাউনলোড করে নিয়ে করা যায়। একটা হচ্ছে আমি যদি অনলাইন থেকে এত কিছু বুঝি না, আমার শুধু লিঙ্কটা হইলেই হবে, এটা নিয়ে করা যায়। তো ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে এগুলো ডিপেন্ড করে প্রজেক্টের উপরে, যে এজ এ ডেভেলপার আপনি ডিফাইন করতে পারবেন যে কিভাবে এটা আপনি ডিল করবেন, অফলাইনে রেখে করবেন নাকি হচ্ছে অনলাইনে রেখে করবেন। এখন ডাউনলোড করে করার ক্ষেত্রে এটা হচ্ছে, সাপোজ হচ্ছে আপনি যখন একটা ব্যাংকের জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন বানাবেন, তখন কি হবে, ব্যাংকের তো নিজস্ব একটা সিকিউরিটি সিস্টেম আছে, তাই না? যখন আপনি অনলাইনে কোনো কিছু রাখবেন, দ্যাট মিনস হচ্ছে এটা কোনো একটা ব্যাকডোর আপনি খোলা রাখছেন। এখন কেউ হচ্ছে যখনই আপনি থার্ড পার্টি কোনো কিছু অ্যাড করতেছেন, আপনি সিরিয়াল লিঙ্ক বা মানে যেটা ইন্টারনেটে কাজ করবে, তার মানে কি তাদের কোনো একটা ফাঁক ফুকর আপনার রয়ে গেছে যেটা দিয়ে সে কানেক্ট করতেছে। বুঝতে পারবে, আমি সিরিয়াল যদি ইউজ করি কি হচ্ছে, সেটা ইন্টারনেটের সাথে কানেক্ট করছে, যেটা হচ্ছে আমার আওতার বাইরে। সো আমি যদি একটা ব্যাংকের কোনো সফটওয়্যার বানাই, তাহলে আমার সিকিউরিটি এনশিওর করতে হবে। তো সেই জন্য হচ্ছে আমি তখন এটা ডাউনলোড করে নিজের সিস্টেমে নিয়ে আসবো, যে বাবা তোমার বাইরে কোনো কিছুর সাথে যোগাযোগ করা লাগবে না। এই হচ্ছে বুটস্ট্র্যাপের কিভাবে আমরা স্টার্ট করতে পারি বা সেট আপ করতে পারি। তারপরে আসি বুটস্ট্র্যাপের সবচেয়ে শুরুতেই যেটা দেখা দরকার, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা। তো আমি এখানে গেলাম, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা। বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা বোঝার জন্য বেস্ট হচ্ছে ডাব্লিউ3 স্কুলের যে ইয়েটা আছে, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম আছে, ওইটা দেখাই আমি শুরু করি। ডাব্লিউ3 স্কুল, এটা আপনারা ব্রাউজ করলে পারবেন। তারপরে এখান থেকে দেখে নেই, কারণ হচ্ছে ওরা কিছু গ্রাফিক্স টাফিক্স দিয়ে দেয়, এটা দেখে কথা বললে সুবিধা আমি কিন্তু চাই। তো এখানে এই যে বুটস্ট্র্যাপ আছে, নতুনদের জন্য আসলে ডাব্লিউ3 স্কুল আগে বলছে দারুণ একটা রিসোর্স, একটু একটু করে শুরু করে দেওয়ার জন্য। তো আমি এখন কাজ করলাম হচ্ছে, মনে করেন যে index.html ফাইলে আমার এটাই লিঙ্ক করা থাক, আমি এটাতে হাত না দিই, যেভাবে আছে ওইভাবেই থাক। এখন গ্রিডিং সিস্টেমে হচ্ছে বুটস্ট্র্যাপে, আরে লোড হচ্ছে না। ওরা এখানে বলেই দিচ্ছে কি গ্রিড সিস্টেমে, ইউজ ইয়ার পাওয়ারফুল মোবাইল ফাস্ট ফ্লেক্সবক্স গ্রিড টু বিল্ড লেআউট অফ অল শেপ এন্ড সাইজেস। এখন বিষয়টা হচ্ছে হাউ ইট ওয়ার্কস, বুঝলাম বাবা, তুমি মানে এমন ভাবে তৈরি করছে যেন পাওয়ারফুল মোবাইল ফাস্ট ফ্লেক্সবক্স। হাউ ইট ওয়ার্কস, এখানে গেলেই বলছে হচ্ছে আওয়ার গ্রিড সাপোর্ট 6 রেসপন্সিভ ব্রেক পয়েন্ট, 6টা ব্রেক পয়েন্ট তারা সাপোর্ট করে। তো ব্রেক পয়েন্টটা কি, যেটা হচ্ছে এই যে ব্রেক পয়েন্ট, মূলত এই যে জিনিসগুলো আছে এস এম এক্সেল, তারপরে হচ্ছে এমডি, এটাই। এটা হচ্ছে গ্রেটার দেন 768 হবে, 720 পিক্সেলের সর্বোচ্চ কাজ করবে। তারপরে এস এম হচ্ছে গ্রেটার দেন 576 পিক্সেল, অর্থাৎ 576 পিক্সেল। আর এক্সেস মানে এক্সট্রা স্মল, যদি 576 পিক্সেলের নিচে হয় তাহলে এইটা কাজ করবে। তো নর্মালি যদি আমরা এখানে কল লিখি, অর্থাৎ কলাম লিখতে চাই, আমি যদি শুধু কলাম লিখি তাহলে হয় কি, বুটস্ট্র্যাপ এটা ডিফল্ট ভাবেই সে সমান করে ধরে নেয় আর কি। বুটস্ট্র্যাপে এটা চলে আসুক, তাহলে হচ্ছে শুরু করে বুটস্ট্র্যাপ।
কয়েকটা দিই। এখানে হচ্ছে গ্রিডের বেসিকটা। তো শুরুর আগে হচ্ছে কন্টেন্টটা বুঝে নিলে ভালো, কারণ এটা হচ্ছে সবসময় ইউজ করবো আর কি। তো কন্টেইনারটা হচ্ছে মূলত দুইটা জিনিসই খুব বেশি বুঝতে হবে। এক হচ্ছে কন্টেইনার, একটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। তো এখানে ইমেজের পার্থক্যটা এখানে বুঝাই দিচ্ছে। কন্টেইনার মানে হচ্ছে কি, এই যে হালকা যে গ্রে কালারের বর্ডারটা আছে, এটা যদি আমি আমার স্ক্রিন সাইজ ধরি, তাহলে কন্টেইনার মানে সে কি, সে উপর নিচে ডান বামে সে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ উইডথ পর্যন্ত সে কাজ করবে। আর ফ্লুইড মানে হচ্ছে যতটুকু উইড আছে সে অ্যাডজাস্ট করে নেবে, এটা যে রেসপন্সিবল স্ক্রিন হোক না, যে সাইজের স্ক্রিন হোক না কেন। তো এই দুইটা কোডই আমরা প্রথমে টেস্ট করে নেই হচ্ছে কিভাবে কন্টেইনার এবং ইয়েটা কাজ করবে। তো আমি এখানে নিলাম হেডার, ঠিক আছে, হেডার একটা জিনিস আমি নিয়ে নিলাম। এবং এখানে যদি আমি ক্লাস লিখতে চাই, তাহলে ক্লাস কোড ছিল আমার কি, কন্টেইনার। তাহলে আমি যদি শুধু কন্টেইনার লিখি, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ইয়ে আর কি, কি বলে, বুটস্ট্র্যাপের ক্লাস। কন্টেন্ট মানে কন্টেইনার হচ্ছে যে যেটার মধ্যে হচ্ছে কন্টেন্ট করে না, আমার যে কন্টেন্ট গুলো আছে, যে একটা বক্সের মধ্যে যদি চিন্তা করি এটার মধ্যে রাখবো আমি, তো ওই ধরনের একটা এলিমেন্ট বা ইয়ে তৈরি করাটাই হচ্ছে কন্টেইনার বলে। তো আমি নর্মালি বোঝার জন্য একটু মিনিমাম হাইট দিয়ে নিই। তো আমি একটা স্টাইল লিখে নিলাম, এটা বলে কি, ইনফাইল স্টাইল লিখে দিলাম। ইনলাইন না, ইন্টারনাল স্টাইল বলে এটা, এটার মধ্যে STYL স্টাইল, STYL স্টাইল, STYL স্টাইল। তাহলে আমি ওই হেডারটারে একটা মিনিমাম হাইট ধরে নিই, তাহলে হেডার। এখন যেহেতু এটা আমার হচ্ছে HTML এর ডিফল্ট একটা ইয়ে রিজার্ভ কোড, তাইলে আমি হচ্ছে এখানে ক্লাসের নাম আর দিতে হচ্ছে না, শুধু হেডার দিলে আমার কাজ করছে। মিনিমাম হাইট, মিনিমাম হাইট হচ্ছে ধরে নিলাম হচ্ছে 300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেয় একটু, গ্রে কালারটাই দিলাম। তো ডেমো আছে, আমার যেতে হবে index.html। আচ্ছা, এই যে কন্টেইনারে লেখার ফলে হচ্ছে কি, সে ওই যে বুটস্ট্র্যাপে লেখা দিচ্ছে এখানে, কন্টেইনার মানে হচ্ছে এখানে স্মল স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস এবং লার্জ ডিভাইসে কতটুকু জায়গা নেবে। তাই আমি যেহেতু এখন মিডিয়াম ডিভাইসের মধ্যে আছি, তাহলে সে সর্বোচ্চ দিয়েছে 768 থেকে 900, এখানে 92-তে গেলেই সে লার্জে চলে যাচ্ছে। তার মানে সে 768 থেকে 991 এর মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে মিডিয়াম সাইজ। আমি এইখানে গেলাম, এটা এটা অ্যাডজাস্টেবল, বিভিন্ন স্ক্রিনে গেলে ওইখানে বিভিন্ন গ্রিডে কাজ করবে। তো আমি ধরছিলাম মতো 720, সাপোজ আমি যদি এটা রেসপন্সিভ করে 720 করে নিই, 720, তাইলে হচ্ছে 720 পিক্সেলে সে ঠিক এতটুকুই নিচ্ছে, আর নিচ্ছে না। অর্থাৎ হচ্ছে এটা আমার এই যে দুই পাশের জায়গাটা ছাড়তেছে, এটাই হচ্ছে কন্টেইনার। আর কন্টেইনার ফ্লুইড মানে হচ্ছে আমি ঠিক যদি নিচেই লিখি একটা ক্লাস লিখলাম হচ্ছে, সেম জিনিসটা কপি করলাম, এখানে বানায় ফেললাম সেকশন, ক্লাস দিলাম কন্টেইনার ফ্লুইড। এই যে কন্টেইনার ফ্লুইড, এই সবগুলা কোড হচ্ছে বুটস্ট্র্যাপের সাইটে গেলে সার্চ করলে পাওয়া যাবে। কন্টেইনার ফ্লুইড দিলাম আমি, এবং এখানে সেকশন দিয়ে লিখছি। আমি এটারে কপি করে সেকশন বানায় ফেললাম, এবং নিচে সেকশনের একটা সেম কুড়ি থাক, মিনিমাম 300 পিক্সেলে রাখলাম, কালারটা শুধু চেঞ্জ করে দিই, কালারফুল অলিভ এটাই দিলাম। তাইলে দেখা যাচ্ছে যে হচ্ছে এই ফ্লুইড লেখার কারণে হচ্ছে কি আমার সম্পূর্ণ জায়গাটুকু সে নিছে। এবং ফ্লুইডের স্পেশালিটি হচ্ছে যখন এটা রেসপন্সিভ হইলো,
তখন সে যতটুকু স্ক্রিন আছে সে অতটুকুর সাথে অটো অ্যাডজাস্টেবল হবে। কিভাবে অটো অ্যাডজাস্টেবল হচ্ছে, এই যে আমি যদি রেসপন্সিভে চেঞ্জ করি, উপরে গ্রে কালারটা যদি লোডিং গ্রে কালারটা কিন্তু সরে আসছে, কিন্তু অলিভ যে কালারটা আছে এটা হচ্ছে একদম লাগোয়া হিসেবেই আছে, অর্থাৎ তার কোনো ভাবলেস কিছু নেই। সে যতটুকু স্ক্রিন পাচ্ছে সে ততটুকুই কাজ করছে। এই দুটোই হচ্ছে কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইডের মধ্যে পার্থক্য গেল এটা। তো আমরা ছিলাম কি হচ্ছে গ্রিডের মধ্যে। তো বুটস্ট্র্যাপের গ্রিড সাধারণত হয় হচ্ছে এতটুকু জানলেই কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইড এনাফ, আর কিছু লাগবে না। তারপর হচ্ছে গ্রিডের বেসিকটাতে যদি আসি, তো প্রথমে বলছি বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম ইজ বিল্ট উইথ ফ্লেক্স বক্স এন্ড allows up to 12 columns across the pages। অর্থাৎ আমরা ভিউতে যখন একটা পেজ দেখবো, সে ওইটারে ফ্লেক্স হিসেবে চিন্তা করে, ফ্লেক্স মানে পাশাপাশি বক্স হিসেবে চিন্তা করে। আমরা স্টিমেলে শিখছিলাম যে একটা হচ্ছে যে সবকিছুই মূলত হচ্ছে একটা বক্স হিসেবেই চিন্তা করা উচিত। তো গ্রিড সিস্টেমটা এরকম হচ্ছে সে চিন্তা করে, এবং ওইটাতে সর্বোচ্চ সে কলাম করতে পারে 12টা। তা আমরা যদি একটা গ্রিডে বা যখন আমরা কলাম লিখলাম, সে মোটামুটি ওইটাকে ধরে নিছে হচ্ছে 12টা গ্রিডে সে চিন্তা করতেছে। এখন 12টা যখনই চিন্তা করবে, আমি যদি কোড লেখা কোড, তো ওই যে ব্রেক পয়েন্ট যেটা বলছিলাম, বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্টটা ওরা ডিফাইন করতেছে কিভাবে, ওইটা একবার দেখে নেই তাহলে সুবিধা হবে। এখানে ব্রেক পয়েন্ট একটা জিনিস আছে, সার্চ করি কন্ট্রোল এস বিআর ইএস বিআর ই কে, এই যে ব্রেক পয়েন্ট, এই যে ক্লাস ইনফিনিক্স, অর্থাৎ তাদের যে বুটস্ট্র্যাপের ক্লাসটা দেয় লার্জ এক্সেল এসএম, এটা খুবই ইম্পর্টেন্ট। স্মল মানে হচ্ছে আপনার এই গ্রেটার দেন 576 পিক্সেল। এটা একটু আবার বলি, এর আগে বুঝছিলাম, আবার বলি। 576 পিক্সেল মানে হচ্ছে গ্রেটার দেন। আবার এই 766 অর্থাৎ 768 পিক্সেলের নিচে যদি হয়, আবার 576-এর উপরে হয়, তখন ওই এসএমটা কাজ করবে, স্মল ডিভাইসটা কাজ করবে। অর্থাৎ এটা পিক্সেলটা এতটুকু কোনটা কতটুকু পিক্সেল সে নিবে গ্রেটার দেন। যেমন এমডি যদি লিখি আমি, 768 পিক্সেলের উপরে চিন্তা করবে। আবার এলজি যদি লিখি, সে সর্বোচ্চ 992 পিক্সেলের উপরে চিন্তা করবে। আবার এক্সেল যদি লিখি তাহলে 1200 পিক্সেলের উপরে সে চিন্তা করবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট বুটস্ট্র্যাপের এসএম, এমডি, এক্সেল, ডাবল এক্সেল এবং এক্সট্রা স্মল যেটা আছে ওইটা। এই জিনিসগুলো হচ্ছে যখনই আমরা কোনো একটা ডিভ সেকশন, যে কোনো কিছু একটা ব্লক, ফুড ব্লকটা হচ্ছে রেসপন্সিভ নিয়ে চিন্তা করবো, তখন ওই যে এমডি চলে আসবে, এসএম চলে আসবে, এক্সেল চলে আসবে, এলজি চলে আসবে, এইভাবে। সো ঠিক সেইভাবে যদি আমরা কলাম করি, কলাম চিন্তা করি, তো আমি তো বলে ফেলছি যে একটা সেকশনে যখন নিয়ে করবে কি বলে বুটস্ট্র্যাপ তার এই ব্রেকিং পয়েন্ট নিবে, সে ওইটা নিবে এসএম, এমডি, এলজি। এখন কলাম হচ্ছে ওই একটা ভিউপোর্টের যে বুটস্ট্র্যাপে ভাগ করে, ওটার হচ্ছে টোটাল গ্রিড সিস্টেমটাই হচ্ছে 12তে। তো যখন আমি কলাম লিখবো, সে ওই গ্রিডের মধ্যে এক কলাম যদি আমি একবার কলাম লিখি, সে 12 পিক্সেল চিন্তা করবে, মানে 12 গ্রিড চিন্তা করবে। যখন দুই কলাম দুইবার আমি মেনশন করব, তখন হচ্ছে সে কি করবে, ওই গ্রিডটারে 2 দিয়ে ভাগ করবে, তাহলে গ্রিড পয়েন্ট সর্বোচ্চ হচ্ছে 12, এটা যে 2 যদি ভাগ করে 6 আর 6, দ্যাট মিনস সে এটা স্প্লিট করবে, কি করবে, এক পাশে একটা কলামে 6 দিবে, একটা কলামের মান দিবে হচ্ছে 6, তাহলে দুইটা মিলে 12 হয়। তা একটা ভিউপোর্টে যদি 2 ভাগ হয়, তাহলে আমরা বুঝতেই পারি 50-50। তো 50-50 করার জন্য সে আসলে মূলত বেস পয়েন্টটার নিচে তার 6/6 এ। তো লিখি আমরা একটা সেকশন, সেকশন সেকশন নিলাম। এখন সেকশনের মধ্যে প্রথমটা করতে হয় কি, একটা ডিভ, আমরা একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিতে হবে। তো আমরা সরাসরি যদি ক্লাস দেই, সেটা হচ্ছে র, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের র। যখন আমি লিখবো, তখন বুটস্ট্র্যাপ একটা র নিয়ে নিল, এবং ওইটার মধ্যে যখনই আমি কল লিখবো, এটা কিন্তু আমার র এর ভিতরেই লিখতে হবে। আমি অন্য কোনো জায়গায় যদি লিখি, তাইলে হচ্ছে আমার বুটস্ট্র্যাপের ওই কলটা কাজ করবে না। তো আমি হচ্ছে র লিখলাম, র লেখা যখন আমি ক্লাস বানাইলাম এবং ওটা দিলাম, ক্লাসের নাম দিলাম কল।
তার মানে সে একটা রোর ভিতরে কলাম একটাই নিচ্ছে এবং ওইটার তাহলে পয়েন্ট কত হবে 12। এখন আমি যদি চাই যে না আবার ওই স্ক্রিনটারে দুই ভাগ করা হোক, তাহলে আমি করবো কি এখানে আরেকবার যখন কলাম নিলাম, তাহলে এই রটারে সে দুই ভাগ করবে। দুই ভাগ করবে, একটার পয়েন্ট দিবে 6, একটার মান দিবে 6। তার মানে ফ্ল্যাক্স বক্স হিসাব করছে। তো আমরা সিএসএস এ শিখে আসছি ডিসপ্লে ফ্ল্যাক্স মানে একটার পাশে আরেকটা বসানো। তো যখন এটা ফ্ল্যাক্স বক্স হইলো, তখন তো পাশাপাশি দুইটা বসবে এবং পাশাপাশি দুইটা সমান মান বসবে যদি আমি এখানে কোনো কিছু মেনশন না করে দিই। তো গ্রিড যদি 12 হয়, কলাম দুইটা 6 6 হয়ে যাবে অটোমেটিক। তো তাইলে আমি এখানে যদি একটা লিখি H2 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 একবার লিখলাম এখানে হচ্ছে এবার 1 কপি করে নিয়ে যাই। তাহলে আমরা বুঝতেই পারতেছি যেহেতু সে এটা ফ্ল্যাক্সে কাজ করবে, তাহলে এটা পাশাপাশি অলরেডি চলে আসবে। এই যে হেডার 1 হেডার 2, তাহলে দুইটা অলরেডি পাশাপাশি আসছে, মানে ফ্ল্যাক্স বক্সে কাজ করছে। যেহেতু আমার এখানে কোনো উল্লেখ করা নাই কোন রেসপন্সিবিলিটির বিহেভ কি হবে, সো এটা নরমালি যত জায়গাতে যাও, সে হচ্ছে আমার যত পার্সেন্টেজ জুমটা হোক আর না থাকুক বা স্ক্রিন ছোট থাকুক বড় থাকুক, সে পাশাপাশি এটা বসাবে। তো এটা প্রমাণ হিসেবে আমি যদি হচ্ছে এটা রেসপন্সিভ আবার চেক করি রেসপন্সিভে, তাহলে দেখবো যে আমার স্ক্রিন সাইজ যদি ছোটও হয়, তাও এই হেডার 1 হেডার 2 টা পাশাপাশি সে রাখবে। এই যে রেসপন্সিভ করে নিলাম, আমার স্ক্রিন সাইজ এখানে চেঞ্জ হচ্ছে। আমি যদি এটা যতই করি, ফ্লুইডের মধ্যে আছে কন্টেইনার এবং এটা পাশাপাশি বসাচ্ছে, নিচে নিচে নামছে। আর কলাম যখন আমি উল্লেখ করে দিচ্ছি, সে একদম পাশাপাশি বসায় ফেলতেছে। আর এইটা এখন নিচে নামতেছে কারণ হচ্ছে এখানে আর পাশে আর জায়গায় নেই লেখার জন্য, এই জন্য নিচে নামছে আর কি। তো 112 পিক্সেল স্ক্রিনের তো আসলে কোনো ডিসপ্লে হয় না। তা মোটামুটি যেটা রিজনেবল আছে, আমরা ছোটতে যদি যাই এটা পাশাপাশি রাখবো। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখন আমার কল লিখলাম নর্মালি থাকলো, ঠিক আছে, নর্মালি তাহলে আমি বলে দিলাম 6। এমনিতে তো কলের ডিফল্ট পয়েন্ট তো 6ই, তাই না? একটা একটা 6 না, যেহেতু এখানে দুইটা আছে, তাহলে ডিফল্ট গ্রিডের তো 6ই হবে। তাহলে এখানে 6 আমি লিখলেও পারি, 6 না লিখলেও পারি। এখন আসি হচ্ছে কলাম এসএম, মানে ছোট স্ক্রিনে কি হবে। তাহলে ছোট স্ক্রিনে যদি আমি চাই যে ওই একটা একটা থাকবে, মানে একটা নিচে একটা নামা যাবে, তাহলে প্রথম বিটটা ওটার মান কত হবে 12 12। তাহলে আমি এখানে দিলাম কল এস এম 12। এখন 6 মানে হচ্ছে সে নর্মালি নিল, আবার যখন এস এম গেল অর্থাৎ ছোট স্ক্রিনে গেল, তখন সে প্রতিটা কলামে ধরে নিল 12 গ্রিড। তার মানে সম্পূর্ণ গ্রিড তার রাজত্বে আছে, যেটা আছে ইনলাইন ব্লকের মতো কাজ করবে। তো সে সম্পূর্ণটা পুরো স্ক্রিনে নিয়ে নিবে। তা আমি এখানে লিখলাম হচ্ছে কল এস এম 12। তার মানে আমি চাচ্ছি কি যখন ছোট স্ক্রিনে হবে, সে প্রত্যেকটা একটা রো হিসেবে কাজ করবে। আমি যদি এটা রেসপন্সিভ একটা মোবাইল ভার্সনে সরাসরি যাই, লোড হোক। এই যে ভিডিও রেকর্ডিং চলতেছে তো অনেকগুলা, এর জন্য এই যে যখন ছোট স্ক্রিনে আসছি, তখন হচ্ছে এটা নিচে নিচেই তো আসার কথা, আসছে না। আচ্ছা এখান থেকে তাহলে আমি এই যে প্রথমটা ধরে দিলাম আমি এমডি, বড় স্ক্রিনে 6 থাকবে। আর কল ধরছি যেহেতু এটা তো ডিফল্ট কল, এই জন্য ধরে নেয়। তাই আমি বললাম কি এখানে কল এমডি, মিডিয়াম স্ক্রিনে 6 করে আসো, ছোট স্ক্রিনে 12 করে আসো। এবং এটাকে আমি যখন রিলোড দিলাম, তখন হচ্ছে নিচে নিচে আসবে। এই যে। আবার যখন আমি হচ্ছে এই যে রেসপন্সিভটা তুলে নিলাম, দেখ স্ক্রিনটা বড় করলাম, তখন ধীরে ধীরে যখনই হচ্ছে 720-এর উপরে চলে যাবে, তখনই হচ্ছে এটা পাশাপাশি চলে আসছে। এখন হচ্ছে চাইলে আমি এই কলেম দিতে 6 দিলাম, আমি চাইলে কলেম ডি এখানে ভালো করে দিতে পারি, ছোট স্ক্রিনে করে দিতে পারি। তাহলে ম্যাক্সিমাম আমরা ব্যবহার করবো হচ্ছে কলেম ডি। মিডিয়াম ডিভাইসে যদি আমরা করে ফেলি,
তাহলে নিচে গেলে কি হবে আর লার্জ ডিভাইসে গেলে কি হবে, এটা তখন শুধু নিচের ওই এসএম ডিভাইসে কি হবে, মিনিমাম স্ক্রিনে কি হবে সেটা বলে দিলেই হয়। তখন আর লার্জ স্ক্রিনটা আসলে এইভাবে দরকার পড়ে না। বাট অনেক সময় আছে যে কেউ যদি 12টা স্ক্রিন বা 8টা স্ক্রিন সাইজের রেসপন্সিভ করতে চায়, তখন হচ্ছে কল এনডি, কল এসএম, কল এসএম, এই এক্স এসএম, এগুলো খুব বেশি লাগে। নর্মালি হচ্ছে এই এসএম আর এমডিটা হলে আমরা গ্রিডের কাজ চালায় যেতে পারি। গেল এটা। তো আমরা মোটামুটি এই বুস্টআপের গ্রিড সিস্টেম এটারই বলি। এভাবে যখন আমরা লিখবো কলাম দিয়ে কলাম করে হিসাব করে লিখবো, তখন এটা হচ্ছে গ্রিড। এখন চলে আসি হচ্ছে বুস্টআপের রেসপন্সিভ ব্রেক পয়েন্টটা, তো অলরেডি আমি বলেই ফেলছি, তাই না? তারপরে হচ্ছে বুস্টআপের ইউটিলিটি ক্লাসগুলো দেখি। এখন ইউটিলিটি ক্লাসে আসতে পারে, আমি এখানে একটা সেকশন, তো সেকশনের বাইরে একটা জিনিস নিলাম, সেকশনের বাইরে নর্মাল একটা ডিভ নিলাম। তা এখন নর্মাল যদি নেই, আমরা এক কাজ করি, এটার একটা কন্টেইনার দিই। মানে আমি ওই যে 720 পিক্সেল নাকি বলে ওইটা অতটুকু পর্যন্ত আমি ওকে নিয়ে নিলাম, তাহলে হচ্ছে ডান বামে কিছু ফাঁকা থাকলো। কারণ আবার যদি বুস্ট্র্যাপে যাই, বুস্ট্র্যাপে যাই যদি কন্টেইনার এগুলো আমরা পরে দেখতেছি, গাটার, ডেটা ইন্ডেক্স, সিএসএস গ্রিড, ওভারফ্লো। আচ্ছা, সিএসএস এর গ্রিডটা এখন দেখবো নাকি পরে দেখবো, পরে দেখি। কন্টেন্টে গেলে রোবট, দিস ইজ ভেরি বস টাইপোগ্রাফি। আচ্ছা, টাইপোগ্রাফিটা এখন ইম্পর্টেন্ট। নর্মালি হচ্ছে আমরা যখন H1 লিখি, নর্মালি এইচটিএমএল যখন H1 লিখি, তখন তো হচ্ছে লেখাটা অনেক বড় হয়, এরকম বড় হয় না? এই যে H1 H2 এইভাবেই তো হয়, একটু বড় বড় হয়। কিন্তু বুস্টআপে আমি যখন H1 লিখলাম, এটার ভিতরে মনে হয় যে একটা H1 নিলাম। H1 দিলাম কি, দিস ইজ এ হেডিং H1। এখন আমরা তো শিখে আসলাম এইচটিএমএল এ H1 লিখলে এটা একটা ভিউ থাকবে, অর্থাৎ সে সে যে একটু বড় এখানের মধ্যে এই জমিদারিটা তার থাকবে। কিন্তু যখন বুস্টআপে লিখলাম H1, তাহলে কি হয়েছে, কি জমিদারি ধরছে নাকি? কোন জায়গায় ক্লাস নিছিলাম? আমি এই জিনিসগুলো কেটে ফেলে দিলে নাকি থাকবে? না না দরকার নেই। আমি একটা ডিভ নিলাম, ওই ডিভের ভিতরে হচ্ছে কন্টেইনার নিলাম, তারপরে H1 লিখলাম। তো যদিও এটার ডিফল্ট স্টাইল এটা পাওয়ার কথা না। তাই আচ্ছা, একটু H1 তো একটু পাইছে, এটা মানে বড় আছে। তাহলে আবার যদি আমরা আরেকটা নেই H2, তাহলে পার্থক্যটা বুঝবো। কিন্তু বুস্ট্র্যাপে আসলে H1 H2 লেখা লেখা কখনোই ছোট বড় করা যায় না। H2, এই যে H1, আরেকটা নিলাম কি আমি H2, তাই না? তো এখন আমি বুস্ট্র্যাপে আসলাম, বুস্ট্র্যাপে আসার দেখি সবই সমান আমার। আচ্ছা, এটা একটু ছোট আছে। তো বুস্ট্র্যাপের হচ্ছে এইভাবে H1 H2 র জায়গায় আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এই যে ক্লাসে যদি আমি বলে দেই H1 H2, এখন জিনিসটা যদি লিখি তাইলে হবে কি, মানে আমি এখানে একটা পিটেক নিলাম, ঠিক আছে? দেখলাম কি লরেন টেন, সেইটা আসবেন। যাই হোক, আমি কিছু বং টেক্সট লেখা দিই। ওকে, বললে হয়েছে। এখন এই যে this is flow,
এইটা তো প্যারাগ্রাফ, কিন্তু বুটস্ট্র্যাপের হচ্ছে আলাদা যে ক্লাস আছে, এই যে H1 H2 এগুলো কিন্তু বুটস্ট্র্যাপে ইউজ করা যায়। তো আমি ক্লাস হিসেবে যদি হচ্ছে এখানে শুধু আমি দিয়ে দিই H1, তাহলে কি হইলো, তাইলে হচ্ছে আমার এই যে H1 এর স্টাইলটা, প্যারাগ্রাফটাও ঠিক H1 এর স্টাইলের মতো হয়ে যাবে। তো এটা কিভাবে হইলো, আমরা যদি এখন একটা ক্লাস লেখা নেই, এটা কাজ করে না। আমরা যদি এখন এই যে এটা তো একটা প্যারাগ্রাফ আর এটা হচ্ছে হেডিং, তাই না? এখন এটা কিভাবে হইলো, এটা সিম্পলি যে একটু নরমালি সিএসএস চিন্তা করো যে সে H1 নামে একটা সিএসএস ক্লাস নিয়ে আসছে এবং ওইটার স্টাইলটা প্যারাগ্রাফ নরমালি যতটুকু হওয়ার কথা ঠিক এতটুকু সে স্টাইল করেছে, এটাই। তো এইভাবে যদি চিন্তা করি আমরা, তাহলে বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফিতে এই যে ডিসপ্লে ওয়ান, ডিসপ্লে হেডিং যেটা, এটা কিভাবে করতেছে যে আমরা H1 না লিখে আমরা যদি ডিসপ্লে ওয়ান লিখি, টু লিখি, এটা কিন্তু হচ্ছে এই বুটস্ট্র্যাপের ক্লাসের মতোই কাজ করবে। অর্থাৎ আমরা H1 থেকে H6 পর্যন্ত যদি হচ্ছে আমরা নর্মালি HTML এর যে ভিউটা পাইতাম, ওইটা পাইতে গেলে আমি হচ্ছে বুটস্ট্র্যাপের ডিসপ্লে ওয়ান, ডিসপ্লে টু এভাবে লিখতে পারি। তারপরে হচ্ছে এখানে আরো বিষয় আছে, যেমন এই এগুলা প্রি ডিফাইন। আমরা যদি বুটস্ট্র্যাপে মার্ক লিখি তাহলে একটু হাইলাইটেড হয়ে যাবে, যেটা আমরা কি করতাম ওই যে এইচটিএমএল এ কিভাবে হাইলাইট করতাম, হাইলাইট লিখে তো, না মার্ক লিখা। মার্ক মার্কই তো। তারপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এটা আমরা হচ্ছে এই লিখি তাইলে কিন্তু টিএসডি টেক্সট ফন্ট। এখন হচ্ছে এই যে এফএস লেখাও বুঝতে হবে, যদি ওই যে ডিসপ্লে ওয়ান, ডিসপ্লে টু, ডিসপ্লে থ্রি লিখছি না, এটা শুধু FS1, অর্থাৎ ফন্ট সাইজ ওয়ান, ফন্ট সাইজ টু, ফন্ট সাইজ থ্রি, ফোর, ফাইভ, সিক্স, এটা লেখা হচ্ছে আমি HTML এ ইয়ে করতে পারতাম, কি বলে এই সাইজ। ডিসপ্লে ওয়ান যেভাবে দেখাইতে চাইছি আমরা এইভাবে দেখাইতে পারতাম। তো আমি এখানে লিখলাম হচ্ছে আরেকটা H6, আমি নিলাম একটা ক্লাস, আমার হচ্ছে H6, আর H6 এর মধ্যে যদি আমি এইটার একটা ক্লাস নেই, এখন H6 মানে কি, হেডারের সবচেয়ে ছোট যেটা আছে ওইটা, তাই তো? কিন্তু আমি এখানে ফন্ট সাইজ দিয়ে দিলাম ওয়ান, আমি লিখলাম কি ফন্ট সাইজ ওয়ান, বাট HTML ট্যাগ H6। এখন দেখ এখানে আমি HTML ট্যাগ দিছি কিন্তু সিক্স, কিন্তু FS মানে ফন্ট সাইজ ওয়ান দিছি। তো বুস্টআপ এটাকে ডিফাইন করতেছে, আসলে এটা স্টাইলটা কতটুকু হবে ক্লাসের জন্য। তাইলে আমি যখন এখানে যাব দেখবি যে আমি লিখছি H6 কিন্তু লেখাটা অনেক বড়, তার মানে বুস্টআপে যেভাবে দিয়ে দিছে ওইভাবে দিছি, ওইভাবে আসছে এটা। এখন আমাদের বুস্টআপ দিয়ে কাজ করলেও অনেক সময় HTML লিখতে হয় বা CSS এক্সট্রা লিখতে হয়, শুধু এই বিষয়গুলা সিলেক্ট করার জন্য। কারণ হচ্ছে এই যে এখানে একটা ডিফাইন করা আছে H6 আর FS1 এ, সে এই পরিমাণ ডিসপ্লেতে এতটুকু বড় করবে, কিন্তু আমরা যখন কাজ করবো আমাদের এর চেয়ে বেশি বড় লাগতে পারে, তখন হচ্ছে আমরা কাস্টম সিএসএস লিখে এটা ওভাররাইড করবো। গেল এটা। তো বুঝতে হবে এইরকম FS1, FS2 সর্বোচ্চটা মান হইতে পারে FS6 পর্যন্ত, ঠিক আছে? তাহলে এরপরে আছে হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্টে যদি দেখি এখানে কয় ধরনের জিনিস আছে, অ্যালাইন টেক্সট বটম, অ্যালাইন টেক্সট টপ, অ্যালাইন বটম, মিডিল, টপ, এই জিনিসগুলো পড়লেই তো বুঝে যাওয়ার কথা, তাই না? তাহলে বল তুই এখন আমার কি বুঝতেছ? অ্যালাইন টেক্সট বটম নিচে, হুম, টপ উপরে, মিডিল মাঝামাঝি। অর্থাৎ তুই যদি এইটারে একটু ধরস, বেসলাইন মানে হলো গিয়ে তোর নর্মালি যেটা থাকে, আর টপ তাহলে কি থাকবো, এটা একটু ফ্লুইডটা থাকবে, মিডিল থাকলে লেগে মধ্যে থাকবো, বটম থাকলে লেগে নিচে থাকবো, টেক্সট টপ, টেক্সট বটম, এরকম আর কি। তো আমরা একটু আগাই।
কিভাবে আলাদা টেক্সট এলিমেন্টটা দেখি তাহলে প্রথম টেক্সট এলিমেন্ট এটা যদি তোর স্ক্রিন হয়, এটা সালোদার যেটা আছে এটা যদি আমি স্ক্রিন ধরি, তাহলে এটা স্টার্ট আছে, স্টার্ট এলাইনমেন্টে আছে রিপোর্টের, এটা সেন্টারে আছে, এটা আছে এন্ডে। তাইলে মূলত এখানে কয়টা জিনিস পেলাম আমরা? তিনটা জিনিস টেক্সট এলাইনমেন্টের। টেক্সট একটা হলো স্টার্ট মানে শুরুতে যেটা থাকবে, আরেকটা হলো এই সেন্টার, আরেকটা হলো এন্ড, তাই তো? এটা হলো নর্মালি। তো আমরা সিএসএস এর যদি আমরা লিখতে চাই, h2 দিলাম, দিয়ে দিলাম এটা ক্লাস টেক্সট start স্টার্ট। তো টেক্সট স্টার্ট কি লেখার দরকার আছে নরমালি ইনিশিয়ালি? হুম। না, দরকার তো নাই টেক্সট স্টার্ট, আর এটা তো আসলে ডিফল্ট ভাবেই আসে। ডিফল্ট ভাবে। কিন্তু আমরা যদি কোনোটা আরো একটা থাকলো মনে হয়, যেটা টেক্সট অ্যালাইনমেন্ট ওইটাকে তো সেন্টার আছে বা এন্ড আছে, এখন তোর দরকার কি রেসপন্সিভ খাইতেছিলাম। আমার তুই চাইছো যে এই যে টেক্সট এন্ড যেটা অ্যালাইনমেন্ট 2 আছে, এটা তো মূল কত স্ক্রিনে আছে, এমডি স্ক্রিনে আছে। নর্মালি কোডটা যদি লেখো সেটা তো সব স্ক্রিনে কাজ করবো, এমডি তেও কাজ করবো, তোর এই যে এসএমএও কাজ করবে, এলজি তেও কাজ করবে। কন্টেনারের ভিতরে থাকলে নরমালি তো কাজ কারণ করে। আমি যে টেক্সট এন্ড লিখছি, এটা আসলে কোন স্ক্রিনে কাজ করবো? টেক্সট এন্ড হুম। কোন স্ক্রিনে কাজ করবো এটা? ঘুরে বেরিয়েছে তো। বড় স্ক্রিনে কাজ করবো। নর্মালি যদি টেক্সট এন্ড লিখে তাহলে সব স্ক্রিনে সে এন্ডে কাজ করবে। তো আমার যদি ইচ্ছা থাকে হুম। যে আমার মিড স্ক্রিনে একটা রকম কাজ করতে, তাহলে আমি লিখবো টেক্সট এমডি, মানে মিডিয়াম স্ক্রিনে থাকবা তুমি লিখে এন্ডে। আবার টেক্সট আমার যদি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ করতে হয়, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিন আমি আলাদা আলাদা দেখাইতাম, তখন আমার এটা মেনশন করে দিতে হবে। আর নর্মালি যদি লেখা যায় তাহলে সব স্ক্রিনে এটা কাজ করবে। তাহলে এস এম আমি রাখলাম স্টার্ট, ঠিক আছে। আবার টেক্সট এলজি তে মানে বড় স্ক্রিনে আমি রাখলাম কিন্তু এটা সেন্টার। সেন্টার মিডল। তাহলে এখন এটা আসলে কিতা মিন হতেছে? এটা মিন করতেছে আমার মিডিয়াম স্ক্রিনে থাকবো শেষে, আর স্মল স্ক্রিনে থাকবো স্টার্টে, আর লার্জ স্ক্রিনে থাকবো সেন্টারে। সেন্টারে। তাহলে তো আমি বুঝাই গেলাম। আর আমি যদি কোনো ধরনের এই এমডি এলজি গুলো ইউজ না করি, তাহলে সব স্ক্রিনে লাগে আমি ডিফাইন করে দিলাম যে তুমি সব স্ক্রিনে এটা খুলে না। তো এই লোকের টেক্সট অ্যালাইনমেন্টের একটা ইস্যু গেল। তারপরে এখানে আর কি আছে? আর কিছু নাই। আচ্ছা, তাই যে আমরা ছোট হাতের লেখা বড় হাতের লেখা করি না, হুম। এটা একদম বুঝতে পারবে আরো সহজ। এটা লাগে আমার যখন কোনো কিছু লিখবি, তো এই জিনিসগুলো আসলে একই রকম ম্যাক্সিমাম। এইচ এইচ টু ক্লাস দিলাম, এখন আমি লিখলাম কি ভিড়। তখন আমি চাইতেছি যে এটারে ওই যে আমরা টেক্সট আপার কেস লোয়ার কেস করি, তাই না? তার মানে ধর শুধু টেক্সট লেখা যদি এখানে আপার কেস দিয়ে দেই, তাহলে আমার লেখাটা অটোমেটিকলি বড় হয়ে যাবে। এখন এটা তো এই টেক্সট আপার কেস লেখা মানে এটা সব স্ক্রিনে লাগিলে, আমি চাইতেছি যে না, আমার এটা যদি আবার আমি ডিফাইন করে দেই যে মিডিয়াম স্ক্রিন একরকম, বড় স্ক্রিন টেক্সট একরকম, মিড আপার স্ক্রিন, টেক্সট মিড আপার কেস, টেক্সট এসএম, এমডি এমডি আপার কেস, ঠিক আছে। এসএম লোয়ার, এসএম মনে করে দিলাম কি ক্যাপিটাল, ক্যাপিটাল, ক্যাপিটালাইজ, ক্যাপিটাল। ক্যাপিটালাইজ। আমি যদি এটা ভিউ করি আবার, এটা এমডিতে তো বড় স্ক্রিন আমার সেটা। যে স্ক্রিন রেকর্ড চলে বেশি বেশি স্লো কিনা? স্ক্রিন রেকর্ডের লাগে
সমস্যাটা হইতেছে। এটা যদি টেক্সট এমনি বাদ দিয়ে দিলাম, নর্মাল আপার কেস করি, আপার কেস এসএম বাদ, আমার বড় হাতের এই যে, না এই যে বড় হাতের এই যে। মানে টেক্সট আপার কেস লিখলে আমার আর লোয়ার কেস ক্যাপিটালাইজ এই জিনিসগুলো এখান থেকে নেওয়া যায়। টেক্সট লিখছি এখন এই যে ফন্ট হোয়াইট এন্ড ইটালিক যেটা আছে, এটা এফডব্লিউ মানে ফন্ট ওয়েট। তো এই যে এই মিহির আছে, এটা যদি আমি বোল্ড করতাম যাই তাহলে এফডব্লিউ দিলে এখানে বোল্ড আছে, বোল্ডার আছে, লাইট আছে, লাইটার আছে, মিডিয়াম আছে, যে কোনো একটা লিখতে হবে। আমি তাহলে একটু বোল্ড দিয়ে দিই, তাহলে এফডব্লিউ। আবার যদি দিই ইটালিক, এখন তো সব ইনলাইন সিএসএস করতেছে না? না এই যে ক্লাস মানে এটা সে অলরেডি এই ক্লাসগুলো সে রেডি করে রাখছে, লিখে রাখছে অলরেডি, আমি শুধু ক্লাস বসাই দিই। বুঝছি। আমি যেটা বুঝাইতেছি এই যে ফন্ট ওয়েটটা আমরা যদি ইংলিশ লিখতাম তাহলে কিভাবে লিখতাম, এটার ভিতরে স্টাইল প্রথমে জাতীয় লিখতাম লিখতাম। স্টাইল, তারপরে লিখতাম যে ফন্ট ওয়েট, WYGHT ফন্ট ওয়েট লিখে তাহলে আমি লিখে দিতাম মনে কর বোল্ড বা বোল্ডার। এই পুরা জায়গাটা স্টাইলটা সহ সে একটা ক্লাসের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া সে শুরু করে এটা হবে যে তুমি FW বোল্ড লেখো। মানে ওইদিকে আমার ইয়ের সিএসএস এর কাজটা কমাই দিয়েছে মূলত। হ্যাঁ আসলে তো সে CSS লেখা আছে, তুই খালি তার এই ক্লাসটা ইউজ করতে আর কিছু আচ্ছা। গেল এটা। তো এখানে ট্রেডিং মার্কেটটা আরো মজার, অ্যালাইনমেন্ট দেখে লিছি। এখন মনে হয় একটা ডিপ নেই, আচ্ছা ডিপের ভিতরেই তো আছে আরেকটা ডিপ নেই এটা। আর হোসেন ইয়েটা ওই যে কিভাবে ডার্ক মোডটা এনেবল করে এটা তো দেখাইছিলাম। ডার্ক মোডটা ওই আমার ইয়ের মধ্যে এইচটিএমএল এর মধ্যে ল্যাঙ্গুয়েজের মধ্যে যায় এটা আছে ডাটা ডাটা বিএস থিম, হুম তারপরে ইকুয়াল দিয়া আমার থিম। ডার্ক 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 আইব, ডার্ক লিখে ডার্ক মোড আইব। আবার এখানে আমরা টগল ইউজ করি, অর্থাৎ যখন জেএস শিখবো তখন টগল ইউজ করে এখানে আমরা চেঞ্জ করে দেবো, অর্থাৎ ইউজারের কিভাবে ইয়ে করে। আবার যদি আমি অটো লিখে দেই তাহলে কিন্তু সিস্টেম যেটা আছে এটাই। আর লাইট লিখলে সাদা লাইট বোর্ডটা লিখে নরমালি লাইট আইব, লাইট সাদা যেটা অথবা কালারটা। যদি ডার্ক লিখলে এখন কাজ করতেছে না। ছোট লোক একটু সময় নিতেছে। হ্যাঁ মোড লিখি ডাটা বিএস, এটা দেখো পড়ে নিয়ে আসি ডাটা বিএস। ড্রপ ডাউন ডিপ প্লাস ড্রপ ডাউন আছে। আচ্ছা এই ড্রপ ডাউন চিন্তা ভাবনা লাগতো না, তো এটা আমি নেব ড্রপ ডাউন নিলে এটা ড্রপ বুস্টারে ড্রপ ডাউন লিখলে এইভাবে চলে আসে। আচ্ছা। আচ্ছা এখানে ওই যে সিঙ্গেল কোট আর ডাবল কোট এটা কিন্তু ম্যাটার করে না, সিঙ্গেল বুঝছি না, কোটে দিতে হবে ডাবল কোট। আচ্ছা এটা ভালো হয়েছে তো দোষ। তাহলে পেডিং, অন পেডিং এ বুস্টারের কয়েকটা জিনিস আছে। একটা ডিপ নিলাম। আমার যদি সিএসএস এর মানে স্টাইল করতে হয় তাহলে তো আমার এই ক্লাসগুলোরই দুইটা স্টাইল করা লাগবে। হ্যাঁ তো যদি কাস্টম স্টাইল করতে হয় তখন এটা দুইটা এই ক্লাস থেকে দুটো করতে হবে আচ্ছা। কন্টেইনার। এখন আমরা পেডিং করতাম তাহলে এই যে কন্টেইনার যেটা আমরা নিছি, চল এটা একটা বর্ডার দিই, এটা একদম সিম্পল লিখে তুই প্রথমে করে দিবি কি বর্ডার, তারপর লাগা তো এই বুটস্ট্র্যাপে গেলাম, আমরা বর্ডার দিয়েছিলাম, হুম। তাহলে এখানে বর্ডার যদি লেখস তুই নরমালি একটা দাগ পড়বে,
বর্ডার টপ, বর্ডার এন্ড, বর্ডার বটম, বর্ডার স্টার্ট। তাহলে আসলে ওইটা হচ্ছে কি টপ এন্ড বটম, তাহলে উপরে দিই, রাইটে দিই, নিচে দিই, বামে দিই, এটা তো। এখন এই বর্ডারের দাগ কতটুকু হইতো, এটা হচ্ছে ওই এটা যে 1 2 3 এভাবে দেওয়া যায়। তাহলে প্রথমে যদি এখানে দেখা, প্রথমে আমি বর্ডার দিতে চাইলাম, প্রথমে লিখতে হবে আমার কি নর্মালি বর্ডার, তার মানে কারেন্ট গেছে কি স্ক্রিন কালো হয়ে গেছে না? না হইছে না তো এখনো। আচ্ছা, আমার তো কারেন্ট গেছে কি আমি দেখতে পারলাম না। আচ্ছা দেখ, তো বর্ডার লিখলে হয় কি এই, আচ্ছা আমি দেখতেছি একটা সিস্টেমে। তো প্রথমে বর্ডার লিখলাম, বর্ডার লেখার পরে আমি আবার লিখছিল কি এই, এটা আমি ক্লিক করে যদি আমি দেখি, তার মানে আমি দেখবো এটার চারপাশে একটা দাগ পড়ছে নর্মালি। আমি যে স্ক্রিনটা নিতেছি, এটা একটা যে বর্ডার বর্ডার, হ্যাঁ বর্ডার। নর্মালি যদি আমি যখনই বর্ডার লিখবো, সে ডিফাল্ট একটা বর্ডার দিয়ে রাখবো। তো মনে হয় এখানে আমি আবার নিলাম কি H4। দেখা যেতেছে না, স্ক্রিন শেয়ার হয়েছে না। ওকে, তো নর্মালি যদি বর্ডার লিখি তাহলে তো এর চারপাশে একটা ডিফল্ট স্টাইলের বর্ডার দিয়ে দেবো। তো এই বর্ডারটা যদি আমি দিছি, তারপর টেস্ট শেয়ার আছে না, হ্যাঁ স্ক্রিন শেয়ার আছে না, এখন হয়েছে, কিন্তু হ্যাঁ এখন দেখা যাইতেছে। দিস ইজ বর্ডার লিখলাম, এটা এই জিপটারে আমি বর্ডার করছি, তাই তো? তাহলে নর্মাল তাহলে ভিউটা কি চাইতেছে তুই দেখ, দেখছিস নর্মালি বর্ডার লিখলে এটা একটা জায়গা নিয়ে দিতেছে। এখন তুই যদি আবার চাস যে আমার উপরে নিচে ডাইনে বামে, আমার তো একটা ফিটিং এমন নাই হতে তো। হবে আমার সব জায়গায় আমার বর্ডার দরকার নেই। যদি সব জায়গার দরকার না হয়, তাহলে এখানে হয়ে দিছি যে তুই, আবার আমরা বর্ডার দিছি কিন্তু বর্ডারটা ট্রান্সপারেন্ট রাখতাম চাই। আচ্ছা না, অনেক কেস আছে যে বর্ডার দিছি কিন্তু বর্ডারটা আমি দেখাইতাম চাই না। তো এটাকে বর্ডার জিরো করলে কি ট্রান্সপারেন্ট থাকবে, বর্ডার করবো কিন্তু এটা কোনো কালার থাকবে না। আবার এই যে বর্ডার টপ জিরো, এন্ড জিরো, প্রথম দিলাম যখন এখানে ফ্যাক্টর লেগে যখন আমি বর্ডার লিখছি, সে তো চারপাশে একটা ধরে নিচ্ছে বর্ডার, তাই না? তখন আমি বলতেছি যে আবার তিন পাশে থাকুক কিন্তু আমার এক পাশে না থাকুক, অর্থাৎ নিচের দিকে না থাকুক। তাহলে আমার লাগতে হবে কি বর্ডার বটম, বিও ডাবল টি বটম, তারপরে আমার হয়ে যাইব জিরো। তখন এটাতে যে তুই বুঝতে পারবি যে আসলে আমি চাইতেছি কি বর্ডার সব দিকে থাকতো কিন্তু নিচের দিকে থাকতো না বর্ডার। তাহলে দেখ সব দিকে আছে, নিচের দিকে প্রথমে নাই। আবার বর্ডার, প্রথমে আবার বর্ডার ভ্যালুটা নিয়ে তারপরে বর্ডার বটম পাওয়া লাগবে। হ্যাঁ, তখন তুই যদি বর্ডার সব না নিয়েও যদি চাস যে না বাবা আমার সব দোকানে শুধু নিচেরটা দেখো, তাহলে কি দেখা হবে? বর্ডার বটম, বর্ডার বটম। হ্যাঁ, তাহলে এই অতবার বর্ডার বর্ডার বটম 0 1 দেওয়া না, জাস্ট দিয়ে দিবে বর্ডার বর্ডার বটম। ওয়ান তাহলে অথবা হুম, টু। বর্ডার যদি বটম দেস তাহলে এটা আসবো, আর ওয়ান যদি দেস, আচ্ছা দেখি এটাকে আইটেম অর্থাৎ আমার এটা ঠিক উল্টোটা গেছে যে আমি তিন দিকে চাইলাম না এদিকে চাইলাম, আমি বর্ডার বটম দিচ্ছি। আর জিরো মানে হলো কি যে আমি অমুক অমুক জায়গা চাইলাম না। আর বর্ডার বটম দিয়া বর্ডার দিয়া যদি শুধু জিরো দেস তাহলে হইব কি না তোর এই বর্ডার করবো কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে থাকবে। আচ্ছা যাই হোক, আমরা আইটেম আছে পেডিং মার্জিন। তো এখানে যদি সার্চ দেই, প্রথম প্রথম বুস্টআপ গুলা করতে গেলে এরকমই করতে হবে তোর, একটু চেষ্টা করতে হবে। ঠিক আছে, মানে দেখতে দেখে ইউজ করতে হবে, এখানে সার্চ করবি একটা জিনিস ফাইন্ড করবি তারপরে বসাবি, এটা এই জিনিসটা এইভাবে করবি। প্রপার্টির ভ্যালু গুলা মানে মনে রাখাটাও তো, হুম এটা ভ্যালু গুলা মনে রাখাটাই কেন হুম। ইয়ে, কারণ নতুন পেডিং সিএসএস। মার্জিনের জন্য হচ্ছে বুস্টআপে একদম সহজ, এম এ মার্জিন বোঝায়, পি তে প্যাডিং বোঝায়। চল, আর এটার ভ্যালুটা লিখে 1 থেকে 5 পর্যন্ত। এখন তুই বুঝ, সহজ। এই যে আবার এখানে সুন্দর করে লেখা আছে পি ফর ক্লাসের দ্যাট সেট মার্জিন, সরি এমটা দিলে তো মার্জিন হইতেছে, পি দিলে প্যাডিং হইতেছে। পেডিং। সি দিলে টপ, বি দিলে বটম, এস দিলে
স্টার্ট বা লেফট, ই দিলে এন্ড বা রাইট, মানে শুধু ই দিতে পারবে। এক্স এ মানে লেগে লেফট রাইট, আর ওয়াই মানে লেগে টপ বটম, ঠিক আছে? প্রথম তাহলে থেকে দেখি, প্রথম হচ্ছে টি হইছে ক্লাস ফোর সেট মার্জিন টপ পেডিং টপ, বি হুম, হইছে বোথ মানে সরি বটম না না, বটম বটম বটম, বি মানে হচ্ছে বটম, বটম। এস মানে স্টার্ট, ই মানে হচ্ছে এন্ড, এন্ড, এক্স মানে হচ্ছে বোথ সেট বোথ লেফট এন্ড রাইট, হুম, ওয়াই মানে হচ্ছে সেট বোথ টপ এন্ড বটম। বুঝছি। এক্স মানে তাহলে হচ্ছে যে আমার ইয়ে হরিজন্টালি, আর ওয়াই মানে হচ্ছে ভার্টিক্যালি। হুম, তাহলে এখন আমার কিটা কিটা দরকার, এখানে মান আছে 5টা। তখন আমি এই যে এইচ চেস্ট বর্ডার নিলাম, আমি এটাকে ক্লাস দিলাম। তো আমার দরকার দাম মনে কর উপর থেকে এসে কিছু জায়গা নিত, তাহলে আমি কি করবো? টি প্রথমে মার্জিন দিব না এম পেডিং দিব? যদি আমি পি পেডিং দিতে চাই তাহলে পি, আর টি যদি টপ করতে চাই টি, টি মানে পেডিং টপ। আমি সর্বোচ্চ নিতাম 5 পর্যন্ত এটার পয়েন্ট। এই 5 এর উপরে যদি কোনো কিছু টাকা দেয় তোমার কাজ করতে হবে। বুঝছি। তো দেখি তুমি এটা 5 এর উপরে নিলে কাজ করতো না। তাহলে পিটি নিলাম 5, তাহলে দেখবি যে উপর থেকে সে 5 ফেরত আসছে। কারণ তাহলে আমি এটা তো সেম মনে হয় আবার বললাম যে আমার পি বটমেও কাজ দরকার, তাই না? পি মানে পেডিং, বটম, কাজ দরকার। তাহলে আমি দেখবো যে আমার নিচের দিকেও কিছু জায়গা থাকছে। তখন এই যে দুই দিকেই জায়গা থাকছে, এটারে আমরা একই সাথে দুইবার না লেখা হইতে পারে সিম্পলি পি ওয়াই ওয়াই। 5। তার মানে উপরে নিচে সে পাস পাবে। ঠিক একইভাবে মনে করো আমার এখন যদি মার্জিন করতে হয়, তাহলে এমটি, ঠিক আছে, এমটি দিয়ে তার মান দিতে হইব, আবার এম বি দিয়েও মান দিতে হইব। মানে মানে আমি হচ্ছে দুইটা যদি না দিতাম চাই, তার এম মানে কি করতে ওয়াই, হইব? এম ওয়াই, এম ওয়াই মার্জিন গেল। আর যদি এখন এই মার্জিনটা আমি আমার ডাইনে ভাবে দিতে চাই, তাহলে এটা হলো শুধু যদি এক্স আমি এম এক্স মার্জিন ই দেই এম তাহলে এক্স ঘটনাটা কিটা দাঁড়াইলো? ডাইনামে, ডাইনামে তো না, এক্স না, একসাথে মার্জিন এক্স। ই দিছি তো শুধু, তাহলে আমি এন্ডে এন্ডে লাস্টের দিকে মার্জিন মার্জিন। এন্ডে ফার্স্ট থাকবো। আবার যদি আমি এম এস দেই তাহলে স্টার্টে মার্জিন স্টার্টে স্টার্টে ফার্স্ট থাকবো। আর আমি যদি দুইটাই একসাথে ইউজ করতে চাই তাহলে এক্স এম এক্স, এম এক্স। এম এক্স 5। তাহলে উপরে নিচে পেডিং নিল, ডাইনে বামে সে একটু মার্জিন দিয়ে নিল, এই যে দিক দিয়ে সরে যাচ্ছে। তাহলে পেডিং মার্জিনটা একদম সহজ, বুঝে নিলি। এখন এটা আসলে আমার মনে হয় এটির সাইজটা মধ্যে হবে। একটু, এটার মধ্যে আমার যেটা মনে হইতেছে যে এটি ক্লাস হুম, নেওয়ার পরেও এটার মধ্যে কাস্টম সিএসএস অবশ্যই করা লাগবে যখন আমার হ্যাঁ, বেশি এই পেডিং জায়গা। মার্জিন গুলোতে প্রচুর কাস্টম সিএসএস লাগে। তো আমরা প্রথম দুইটা সাইট করার ইচ্ছা হইলো এমন ভাবে যেন টোটালি বুস্টার দিয়ে কমপ্লিট করতাম পারি, কোনো সিএসএস না লেখা, গেল এটার এটা। মধ্যে আরো কিছু জিনিস বুঝিলাই একটু আগে, মানে ইয়ে করার আগে একটা না, প্রজেক্ট আরো তো করার বুঝবার জন্য। অনেক কিছু রয়েছে, জেড কম্পোনেন্ট ইন্ডেক্স, গুলো বুঝার তারপরে অনেক কিছু রয়েছে। যে ওভারফ্লো এগুলা। হুম। এখন আসে বুস্টারের কালারটা নেই, বুস্টারের কয়েকটা কালার প্রিডিফাইন করা আছে, যেটা আমি যদি ওই যে অফলাইনে আমি কিছু ফাইল নিয়েছিলাম, হুম এই যে রুট কালার গুলো আছে না, হুম এই যে বুস্টারের ডিফল্ট কালার, যে প্রথমে দর্শকিতা ওই যে বিএস থিম লাইট যদি আমরা লিখি তাহলে হুম বিএস ব্লুটারে এটা ধরবো। তো এই ধরনের ইয়েগুলা কোড গুলা বুস্টারের ডিফল্ট করা আছে, হুম। কথা বুঝলে? আচ্ছা, এই এত বুঝছি আমি, তাহলে আমি এত কোডের মধ্যে আমি কালারের অংশটা কেমনে খুঁজে পাবো সরাসরি? তো এটা খুঁজারও দরকার নাই, হুম আমার দেখাই যাচ্ছে যে আসলে কোড গুলা পুরানো আছে। তখন তুই এটা অফলাইনে দিকে তুই এটা অ্যাক্সেস করতে পারবি, কিন্তু অনলাইনে হলে তুই এটা অ্যাক্সেস করতে পারবি না, হুম আর ফালতু অন্য জায়গা আছে। তো এরকম কিছু কোড ডিফাইন আছে, এর মধ্যে হলো গিয়া বুটস্ট্র্যাপের ডিফল্ট ভাবে যে জিনিসগুলো আছে, এটা হলো গিয়া বুটস্ট্র্যাপ মিউটেড একটা কালার আছে, মিউটেড কালারটা অনেক জায়গা আছে বুটস্ট্র্যাপে যাই। মিউটেট করা আর কি, বুঝছি মিউটেট করা। না, একটু হালকা এই ছাই রঙের, মনে করো যে আমি গ্রে লিখি না, গ্রে কালার, হুম মানে দেখলে মনে হয় যে এটা ডিজেবল হয়ে গেছে, এটা মহাদরা, এটা একদম কালার। এই যে বুটস্ট্র্যাপের কালার, বুটস্ট্র্যাপ প্রাইমার, এই টেক্সট প্রাইমার যদি লেখোস তাহলে কালারটা দেখ ব্লু হয়ে যাবে। টেক্সট প্রাইমার যদি এমফেসিস লেখোস তাহলে কালারটা, মানে এখানে যেসব লেখা আছে না হুম এই জিনিসগুলা, এই অটোমেটিকলি আমি এই কাজগুলো লিখলে আমি এটা পাইতেছি।
এখানে নিচে কি জায়গা আছে, টেক্সট প্রাইমারি আছে, টেক্সট প্রাইমারি এমফেসিস আছে। তো তোর কাজ হইলো গিয়া, মানে বাসার কাজ হলো, আমি কি যে আবুল টাবুল বলতেছি, একটু পর পর। এই জিনিসগুলা দইরা দইরা উচ্চার লেখা, যে আসলে লেখলে পরে কিতা দেখা গেছে, এটা বুঝছি। ফিগার আউট করা। যেহেতু আমরা বুস্ট্রাপ শিখতেছি, তাইলে এখন তো আসলে কোনো প্রজেক্ট করবো না, করবো হচ্ছে লাস্টে, যেমন বুস্ট্রাপটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো ইন দা মেন টাইম হচ্ছে বাড়ির কাজ থাকবে, ওই যে টেক্সটটা প্রাইমারি লিখলে আসলে কালারটা কেমন হইতেছে, তারপরে হচ্ছে টেক্সট প্রাইমারি এমফেসিস লিখে দিয়েছি। এখন যখন আমি টেক্সট প্রাইমারি লিখতেছি, তার মানে তো টেক্সটে সে আমি বুঝতেছি হিউম্যান রিডেবল টেক্সট, মানে এই যে লেখাটা আছে, এই লেখাটা একটা কিছু ধরবো। তা আমি হুম। টেক্সটের জায়গায় যদি আমি এটার ব্যাকগ্রাউন্ড চিন্তা করি, তাহলে বিজি, বিজি প্রাইমারি। বুঝছি primary। ও যদি বাটন চিন্তা করি, জিনিসটা বাটনটারে এখানে ডিফাইন করতেছে বিটিএন হয়ে, যে বিটিএন প্রাইমারি মানে বাটন স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। বুঝছি। তাহলে যখনই তুই এই একসাথে কালারটা অনেকগুলো। বুঝবি, প্রাইমারি, প্রাইমারি এমপেসিস, সেকেন্ডারি, সেকেন্ডারি এমপেসিস, সাকসেস, তার মানে বুস্টআপে তুই সাকসেস যখন লিখবি, তুই সে এট দ্য সেম টাইম টেক্সট সাকসেস, ঠিক আছে, এটা শুধু টেক্সটের উপরে অ্যাপ্লাই হবে। বিটিএন সাকসেস বাটনের উপরে অ্যাপ্লাই হবে। বিজি সাকসেস ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাপ্লাই হবে। তার মানে তুই একবার যদি এটা ধরে নিতে পারস, বাকি জিনিসটা তোর চিন্তা করাটা অনেক সহজ হয়ে যায়। বুঝছি। তো কাজ হচ্ছে এখানে এই জিনিসগুলো একটু ফিগার আউট করা, একদম হার্ড করে লেখা ট্রাই করা যে আসলে কিতা হইতেছে অবস্থা, কিতা দেখতেছে, বুঝছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই এটা আমি একটা এই পর্যন্ত আমি কাজ করবো নিজে নিজে। আজকে আমি নিজে নিজে কাজ করবো এই পর্যন্ত। ওকে, তাহলে ভালো। আরো কিছু এখন নাইলে আরো কিছু যদি বুঝাইতে চাস, আরো তো সময় আছে বইলাম আর কি, তোর তো যদি কাজ না থাকে আর কি, আমি তো আছি। না, আমার তো কাজ শুরু করে দিতে হবে। ওকে ঠিক আছে। তো সমস্যা নেই। এখানে আজকে আমরা অলরেডি কি দেখছি, যে যে কয়েকটা জিনিস দেখছিলাম, হুম আর আজকে তো অলমোস্ট তো 2 ঘন্টার মতো আমরা বই গেছি, তাই না? হুম 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 হুম। দুই তো ঘন্টার মতো। কালকেও যদি আজকে তুই যদি জিনিসগুলো দেখে নেস, হুম। তাহলে আগামী কালকে হচ্ছে আমরা দেখলে মোটামুটি লাস্টের দিন কম্পোনেন্ট গুলো দেখে শেষ করে দেবো, অর্থাৎ আরো দুইটা যদি হয় তাহলে শেষ হয়ে যাবো। তবে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসগুলো দেখাইছে, এটা নিজে প্র্যাকটিস করা করলি। কিন্তু আজকে আমি করবো, আজকে আমি নিজেই বলবো, নিজে বইয়ে আইটি করবো কাজ। ওকে, তাহলে আমরা এখানে শেষ করি, কেমন? কেমন? এখন তোমার যদি কোন কোয়েশ্চেন থাকে